হ্যালো এভরিওয়ান, আজকে আরও একটি নতুন ভিডিও যেখানে আমি তোমাদের প্রাইমারি টেট পরীক্ষার জন্য যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে তার থেকে কিছু কোশ্চেন আমি রোজ তোমাদের ভিডিওতে আমার এক একটা ভিডিওতে 10টা কি 20টা কোশ্চেন আমি তোমাদের আলোচনা করব, যে প্রশ্নগুলো তোমাদের প্রাইমারি টেটের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আমি জানি সবাই তোমরা এখন যেহেতু একটা প্রাইমারি টেট এক্সাম হওয়ার কথা আছে রিসেন্ট, তাই তোমরা সকলে মিলে যারা ডিএলএড করেছো তারা এবং যারা বিএড করে আছো তারাও কিছুটা আশাবাদী যে তারাও হয়তো এই পরীক্ষাটাতে বসতে পারবে। তো যাই হোক, সেটা তো সময় বলবে, কিন্তু আমাদের প্রিপারেশনের জন্য কিন্তু আমাদের অলরেডি এখন থেকে তৈরি হতে হবে। তাই দেখো, তাই বলবো তোমরা অবশ্যই আমার ক্লাসটিকে ফলো করো। আমি তোমাদের ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে, প্রথমে আমি চাইল্ড স্টাডিটা তোমাদের রেডি করব, দেন আরও অন্য যে টপিকগুলো সেগুলো নিয়ে আলোচনা হবে। তোমরা অবশ্যই আমার ক্লাসটা ফলো করো, নিশ্চয়ই তোমরা উপকৃত হবে এবং তোমাদের প্রিপারেশনও দিন দিন কিন্তু আরও বেশি গ্রোথ হতে থাকবে। তো প্রথমে দেখো, চাইল্ড স্টাডির যে টপিকগুলো আছে, তো সেই মেন যে টপিকগুলো যেখান থেকে কিন্তু প্রশ্ন যখনই কোনো রকম টেট এক্সাম হয়ে থাকে, আপার প্রাইমারি টেট বা সেন্ট্রাল টেট বা অন্য স্টেটের যে টেটের এক্সাম হয়ে থাকে, বেসিক যে কনসেপ্টগুলো থাকে সিলেবাসে, সেই সিলেবাসের থেকে যে প্রশ্ন বাদ দিয়ে কিন্তু প্রশ্ন প্রায় হয় না। তো সেই প্রশ্নগুলো একটু আমরা ডিসকাস করে নেব, ঠিক আছে? তো আজকে দেখো আমি কিছু ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো সেই প্রশ্নগুলো তোমরা নজরে রাখো। তার আগে বলবো অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক এবং শেয়ার করো। প্রথমে দেখো, প্রাইমারি টেটের জন্য চাইল্ড স্টাডিতে 30 নম্বরের প্রশ্ন থাকে, 30 মার্কসকে 30 নম্বরের প্রশ্ন থাকে, ঠিক আছে? এই 30 নম্বরের পরীক্ষা, এই 30 নম্বরটা যদি আমরা খুব ভালো করে প্র্যাকটিস থাকে, আমার মনে হয় যে এখানে কিন্তু 30 পাওয়াও কিন্তু যায়। আর সেটা কিন্তু রেগুলার যদি আমরা প্র্যাকটিস করি বা কনসেপ্টটাকে যদি বোঝার চেষ্টা করি। তো আচ্ছা, প্রথম আজকে আমরা দেখো কোন টপিকটা নিয়ে একটু ডিসকাস করব। তোমাদের আমি আমার একটা ভিডিওতে দেখবে বৃদ্ধি এবং বিকাশের একটা চ্যাপ্টার করানো আছে। তোমরা ভিডিওগুলো ভালো করে লিঙ্কগুলো দেখলে বুঝতে পারবে। আমার সাবস্ক্রিপশন বক্সে অলরেডি লিঙ্ক দেওয়া থাকে সমস্ত ভিডিওর। তো সেখানে দেখবে বৃদ্ধি এবং বিকাশ নিয়ে একটা ভিডিও আমার অলরেডি তৈরি করা আছে, যেখানে এই ইম্পর্টেন্ট খুব টপিকটি বৃদ্ধি এবং বিকাশ, এবং এখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই আসে, যে কোনো টেটের ক্ষেত্রে কিন্তু প্রশ্ন অবশ্যই আসে। তো সেক্ষেত্রে বৃদ্ধি এবং বিকাশের যে মূল কনসেপ্ট, সেই কনসেপ্টটাকে আমাদের ক্লিয়ার রাখতে হবে। তো প্রথম কি ধারণা, যে বৃদ্ধি কি এবং বিকাশ কি, ঠিক আছে? দেখে নাও। গ্রোথ ইজ, বৃদ্ধি কি না, গ্রোথ ইজ হচ্ছে কি কোয়ান্টিটি, কোয়ান্টিটিভ, ঠিক আছে? বৃদ্ধি কি, গ্রোথ ইজ কোয়ান্টিটিভ, ঠিক আছে? গ্রোথ মানে হচ্ছে বৃদ্ধি, বৃদ্ধি হচ্ছে কোয়ান্টিটিভ, ঠিক আছে? গ্রোথ ক্যান বি মেজার্ড, গ্রোথ ক্যান বি মেজার্ড। তো এখানে কি না, আমরা কি বুঝতে পারলাম যে বৃদ্ধি কি, আমি আগেই ক্লাসে বলেছি যে বৃদ্ধি হচ্ছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের বেড়ে ওঠাকে বৃদ্ধি বলে। আয়তনে বেড়ে ওঠা বা ওজন বৃদ্ধি পাওয়া, উচ্চতার বৃদ্ধি পাওয়া, উচ্চতার বেড়ে ওঠা, এই সমস্তগুলোকে আমরা কিন্তু বৃদ্ধি বলে থাকি। তো এখানে অবশ্যই এটা পরিমাণগত, ঠিক আছে? পরিমাণগতভাবে বাড়ছে। তাহলে কি হলো, যে বৃদ্ধি বা গ্রোথ ইজ কোয়ান্টিটিভ, মানে হচ্ছে এটা হচ্ছে পরিমাণগত, বৃদ্ধি হলো পরিমাণগত, গ্রোথ ক্যান বি মেজার্ড, যেগুলোই পরিমাণগত সেগুলোই কিন্তু মেজার্ড করা ইজিলি পসিবল হয়। আমাদের ওজন বেড়ে গেছে, আমরা ওজন করলে কিন্তু আমরা ইজিলি বুঝতে পারবো কতটা ওজন আমাদের বেড়েছে বা কতটা আমাদের বৃদ্ধি হয়েছে। আমাদের যদি হাইট মাপা হয় তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে কতটা হাইট আমাদের ছিল এবং কতটা বেড়েছে বা কতটা আমাদের বৃদ্ধি হয়েছে। তাহলে কি এটা গ্রোথ ক্যান বি মেজার্ড, ইজিলি মেজার্ড করা যায়।
বৃদ্ধি সম্পর্কে আরেকটা তথ্য তোমরা জেনে রাখো যে বৃদ্ধি কিন্তু একটা নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত হয়ে থাকে। বৃদ্ধি কিন্তু জন্ম থেকে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড থাকে, সেই টাইম পিরিয়ডের মধ্যে কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, বৃদ্ধি কি হয়ে থাকে, একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে হয়ে থাকে, টাইম পিরিয়ডের মধ্যে হয়ে থাকে, তার বাইরে কিন্তু বৃদ্ধি হয় না। সেই টাইম পিরিয়ডটা পেরিয়ে গেলে কিন্তু বৃদ্ধি বন্ধ হয়ে যায়, বৃদ্ধি কিন্তু স্টপ হয়ে যায়। তাহলে আমাদের এই বৃদ্ধির থেকে যাই প্রশ্ন আসুক, যে কোনো কনসেপ্ট অ্যাকর্ডিংলি যেহেতু প্রশ্ন আসে, তো আমরা নিশ্চয়ই উত্তর দিতে পারবো, তাই না? যে বৃদ্ধি আমরণ চলতে পারে না, বৃদ্ধির একটা নির্দিষ্ট সময়সীমা থাকে এবং বৃদ্ধিকে মেজার করা পসিবল হয়, এটা একটা হচ্ছে কোয়ান্টিটিভ, ঠিক আছে, বা পরিমাণগত। এরপর দেখে নাও বিকাশ কি তাহলে। ঠিক আছে, বিকাশ সম্পর্কে আমরা একটু জেনে নিই যে বিকাশ হচ্ছে কি ডেভেলপমেন্ট ইজ বোথ কোয়ান্টিটিভ অ্যান্ড কোয়ালিটিভ। বিকাশকে পরিমাণ করা যায় এবং এর কোয়ালিটিও রয়েছে, পরিমাণগত, এটা কি কোয়ান্টিটিভ প্লাস কোয়ালিটি। ঠিক আছে, দেখো ডেভেলপমেন্ট is both quantitative and quality। কি বলা হলো না, ডেভেলপমেন্ট ইজ বোথ কোয়ান্টিটিভ অ্যান্ড কোয়ালিটি। বিকাশ কি বলেছিলাম যে ক্লাসে, বিকাশ কি না বৃদ্ধির সাথে সাথে, মানে ওজনে বাড়ার সাথে সাথে বা দৈর্ঘ্যে বাড়ার সাথে সাথে যখন আমাদের মানসিকভাবে বৃদ্ধি বেড়ে ওঠে, আমরা প্রাক্ষবিকভাবে ইমোশনাল গ্রোথ হয়ে থাকে, তখন জ্ঞানমূলক বৃদ্ধি হয়ে থাকে বা বেড়ে ওঠে, তখন সবগুলোকে একসাথে আমরা বলে থাকি বিকাশ হওয়া। ঠিক আছে, তাহলে এখানটাতে বোথ কোয়ান্টিটিভ অ্যান্ড কোয়ালিটি, ঠিক আছে, যেটা হয়ে থাকে তোমাদের পরিমাণগত হয়ে থাকে বেড়ে ওঠা, এবং কোয়ালিটি মানে কি না তোমাদের কোয়ালিটি উন্নত হতে থাকে। ঠিক আছে, গুণমানগত, গুণমানও বৃদ্ধি হতে থাকে বা বেড়ে উঠতে থাকে। এই দুটোর কম্বাইন হচ্ছে কি না বিকাশ বা ডেভেলপমেন্ট। তাহলে আশা করি এই জায়গাটা থেকে তোমরা প্রশ্ন আসলে, যে কোনো প্রশ্ন আসলে তোমরা লিখতে পারবে বা উত্তরটা সঠিক মাত্রায় দিতে পারবে। তোমাদের এটা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকে। আরেকটা বলে থাকি, যারা পরীক্ষা অলরেডি দিয়েছো একবার এই ধরনের টেট পরীক্ষা, তো তোমাদের হয়তো অনেকটা আইডিয়া আছে, কিন্তু যারা নতুন প্রিপারেশন নিচ্ছ পরীক্ষার জন্য, তাদের জন্য কিন্তু অবশ্যই আমার ক্লাসটি দেখো। আমি তোমাদের প্রিভিয়াস যে কোয়েশ্চেন আছে সেগুলোর থেকেও কিন্তু তোমাদের আমি প্র্যাকটিস করাবো, এবং প্রতিদিনই প্রায় তোমাদের টেটের একটা করে ক্লাস থাকবে, যেখানে কিন্তু তোমরা টেটের এক্সামের যে ইম্পর্টেন্ট টপিকগুলোর ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনা হবে। তো এখানে কি ডেভেলপমেন্ট ইজ বোথ কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি, ক্লিয়ার? এরপরে কি না এটাকে কি এটাও কিন্তু মেজার করা যায়, এর মেজারের কিন্তু কিছুটা আলাদা প্রসেস আছে, কিন্তু ইজিলি যতটা গ্রোথকে মেজার করা পসিবল হয়, এটা কিন্তু ততটা পসিবল হয় না। আর কি আর কি বিকাশ সম্পর্কে জানবো, বিকাশ কিন্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু আজীবন চলতে থাকে। বিকাশ কিন্তু জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু আজীবন চলতে থাকে। এটা হচ্ছে একটা মূল পার্থক্য এই বৃদ্ধি এবং বিকাশের মধ্যে, যে কনসেপ্টটা তোমাদের বোঝা দরকার। তাহলে বৃদ্ধি কি, বৃদ্ধিতে কি একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড পর্যন্ত হয়ে থাকে, বিকাশ কি না একটা টাইম পিরিয়ড কিছু নেই, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এটা হচ্ছে কোয়ান্টিটিভ মানে পরিমাণগত, এটা কোয়ান্টিটিভ অ্যান্ড কোয়ালিটিভ বোথ। ঠিক আছে, এটাকে মেজার করা যতটা ইজিলি যায়, এটাতে মেজার করতে আরও অন্যান্য পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু ইজিলি মেজার করা বা নোটিসেবল সব জিনিসটা কিন্তু নয়। ক্লিয়ার? তাহলে বৃদ্ধি আর বিকাশ সম্পর্কে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে বৃদ্ধি আর বিকাশ থেকে আলোচনা করলাম। নেক্সট দেখো, তোমাদের টার্গেট কিন্তু এই 30 নাম্বারকেও কিন্তু ফুল টার্গেট কিন্তু এটাকে রাখতে হবে। ঠিক আছে, সেই জন্য তোমাদের কিন্তু ইউনিট ধরে ধরে কিন্তু সিলেবাসটাকে কভার করতে হবে। নেক্সট দেখো, দ্বিতীয় প্রশ্ন, যেখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আছে, আর আমি বলবো তোমরা অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখো
এবং যদি তোমাদের মনে হয় তোমরা প্রত্যেকটি পয়েন্ট কিন্তু খাতায় লিখতে থাকো। আজ থেকে তোমাদের প্র্যাকটিস কিন্তু শুরু ইম্পর্টেন্ট টপিকের, তাই আমার প্রত্যেক দিনের যে ভিডিওগুলোর ইম্পর্টেন্ট জিনিসগুলো সেগুলো তোমরা কিন্তু পয়েন্ট আউট করে কপিতে লিখে রাখতে পারো। নেক্সট দেখো, ম্যাসলোর, অ্যাব্রাহাম ম্যাসলোর মোটিভেশন থিওরিতে 5টি স্তরের কথা বলা হয়েছে। 5টি স্তরের কথা বলা হয়েছে। তোমাদের আমি অলরেডি মোটিভেশনের আমার 2টি ভিডিও লিঙ্কের মধ্যেই আছে, তোমরা দেখে নাও। তার মধ্যে কিন্তু ম্যাসলোর যে একটি হায়ারার্কি থিওরি ছিল, সেখানে কিন্তু কি করা হয়েছে না, ম্যাসলোর যে হায়ারার্কি থিওরিতে 5টি স্তরের কথা কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, সেই 5টি স্তর অলরেডি আমি তোমাদের ভালো করে ম্যাসলোর থিওরিতে আলোচনা করেছি। এই থিওরিটা কিন্তু তোমাদের টেটের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ কি এখানের ভেতরের দিকে কিন্তু 1-2টো প্রশ্ন কিন্তু আসতে পারে। তো কোন ধরনের প্রশ্ন আসতে পারে সেটা আমি আলোচনা করে দিচ্ছি। দেখো, ম্যাসলোর মোটিভেশন থিওরিতে কয়টি স্তরের কথা বলা হয়েছে তোমাদের মনে রাখতে হবে। কয়টি না, 5টি স্তরের কথা বলা হয়েছে। ঠিক আছে, দেখো কি কি। এইভাবে একটা আমি ম্যাসলোর ছক দেখিয়েছিলাম, তোমাদের হয়তো মনে আছে। প্রথমে নিচে, সর্বনিচে কি ছিল, সর্বনিচে থাকে ফিজিওলজিক্যাল নিড বা শারীরবৃত্তীয় চাহিদা। ফিজিওলজিক্যাল নিড বা শারীরবৃত্তীয় কি না চাহিদা। তাহলে যদি তোমাদের প্রশ্ন আসে যে ম্যাসলোর সবথেকে নিচের স্তরে কোন ধরনের চাহিদার কথা বলা হয়েছে, যদি এরকম কোনো প্রশ্ন আসে তো তোমরা নিশ্চয়ই বলতে পারবে যে শারীরবৃত্তীয় চাহিদা বা ফিজিওলজিক্যাল নিডের কথা কিন্তু বলা হয়েছে। নেক্সট দেখো, 2 নম্বরে কোন নিডের কথা বলা হয়েছে না, সেফটি নিডস মানে নিরাপত্তার চাহিদার কথা কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, সেফটি নিডস বা নিরাপত্তার চাহিদা। নিরাপত্তার চাহিদা নিরাপত্তার চাহিদার কথা বলা হয়েছে। থার্ড কি বলা হয়েছে না, নিড ফর লাভ অ্যান্ড সেলফ এস্টিম। তো এখানে কি বলা হয়েছে, ভালোবাসা এবং একাত্মতার চাহিদা, সেলফ এস্টিম। ভালোবাসা ও একাত্মতার চাহিদা। ঠিক আছে, 4 নম্বরে কিসের চাহিদা বলা হয়েছে না, আত্মসম্মানের চাহিদা বা কি বলা হয়েছে, সেলফ রেসপেক্টের কথা। নিড ফর রেসপেক্ট, আত্মসম্মানের কথা বলা হয়েছে। এটা কি, আত্মসম্মানের কথা বলা হয়েছে। 5 নম্বরে কি, আত্মপ্রতিষ্ঠার কথা বলা হয়েছে। আত্মপ্রতিষ্ঠা, আত্মপ্রতিষ্ঠার চাহিদা। ঠিক আছে, তাহলে তোমরা ম্যাসলোর থেকে যদি শুধুমাত্র এই ছকটা মনে রাখো, তাতেও কিন্তু ম্যাসলোর যদি কোনো প্রশ্ন দেয় তোমরা কিন্তু ম্যাসলোর মোটিভেশন থিওরি বা ম্যাসলোর নিডস অফ হায়ারার্কি, চাহিদার ক্রম কি তত্ত্বটি না, ক্রমধারার তত্ত্ব। ম্যাসলোর চাহিদার ক্রমধারার তত্ত্ব, চাহিদার ক্রমধারার তত্ত্ব, ক্রমধারার তত্ত্ব বা কি নিডস হায়ারার্কি থিওরি। ঠিক আছে, তাহলে ম্যাসলোর থেকে এই জিনিসটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। সর্বনিচে রয়েছে শারীরবৃত্তীয় চাহিদা, যদি বলা হয়, প্রশ্ন করা হয় যে প্রথমে উপরে কি রয়েছে না, আত্মপ্রতিষ্ঠার চাহিদা, আর সর্বনিচে শারীরবৃত্তীয় চাহিদা। সেকেন্ডে কি, নিরাপত্তার চাহিদা। থার্ডে কি, ভালোবাসা ও একাত্মতার চাহিদা। তারপরে আত্মসম্মানের চাহিদা, দেন হচ্ছে আত্মপ্রতিষ্ঠার চাহিদা। ক্লিয়ার? এটা দেখে নাও তোমরা। আর যদি বলে ম্যাসলোর হায়ারার্কি, চাহিদার হায়ারার্কি থিওরিতে
কয়টি স্তরের কথা বলা হয়েছে, কয়টি বলবো আমরা এখানে, 5টি স্তরের কথা বলা হয়েছে, তার চিত্র কিন্তু এখানে দেয়া হলো। তাহলে 2 নম্বর পয়েন্ট বুঝতে পারলে। 3 নম্বর দেখো, তোমাদের নিশ্চয়ই আশা করি হয়ে গেছে। এরপর দেখো আমি নেক্সট 3 নম্বর প্রশ্নে যাচ্ছি। 3 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন প্রাইমারি টেটের জন্য। দেখো এটা একটা ফ্ল্যাট প্রশ্ন। অলরেডি আমি শিশু কেন্দ্রিক শিক্ষা নিয়ে আমার চ্যানেলে ভিডিও করা হয়েছে, যেখানে কিন্তু শিশু কেন্দ্রিক শিক্ষার সমস্ত তথ্যাবলী কিন্তু দেওয়া হয়েছে। তোমাদেরকে আমি বারবার একটা কথা বলতে চাই যে শিশু কেন্দ্রিক শিক্ষা থেকে কিন্তু প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে। প্রাইমারি টেটে শিশু কেন্দ্রিক শিক্ষাতে এই যে চাইল্ড সেন্টার এডুকেশনকে বাদ দিয়ে প্রশ্নকর্তা প্রশ্ন করতে পারেন না, তাই অবশ্যই এখান থেকে প্রশ্ন আসবে। তাই তোমরা চাইল্ড সেন্টার এডুকেশনে যত রকমের প্রশ্ন হয় আমি অলরেডি আমার কিন্তু ভিডিওতে তৈরি করা আছে, তোমরা অবশ্যই দেখে নিও ভিডিওটি। চাইল্ড সেন্টার এডুকেশনের যে চ্যানেলটি, যে ভিডিওটা করা হয়েছে তার থেকেও একটা আমি প্রশ্ন করে রাখছি। এখান থেকে অনেক রকমের প্রশ্ন আসে, আমি তোমাদের পরবর্তী ক্লাসে আরও প্র্যাকটিস করিয়ে দেবো। তো দেখে নাও আজকে একটা ফ্ল্যাট কোশ্চেন, তোমরা আশা করি পারবে। শিশু কেন্দ্রিক শিক্ষার জনক বলতে পারো, শিশু কেন্দ্রিক শিক্ষার জনককে জন ডিউই। জন ডিউই। জন ডিউই। আমি দেখবে তোমাদের লিখিয়েছিলাম ইয়েতে, তোমাদের ভিডিওতে দেখে নেবে একবার। তিনি চিকাগোতে চিকাগো শহরে তিনি কি করেছিলেন না 1896 সালে তিনি ল্যাব স্কুল অ্যাডভোকেট করেছিলেন, ল্যাব স্কুল তৈরি করেছিলেন। ল্যাব স্কুল, এটা মনে রাখবে, ল্যাব স্কুল তৈরি করেছিলেন। ঠিক আছে, শিশু কেন্দ্রিক শিক্ষার জনক জন ডিউই, তিনি চিকাগো শহরে 1896 ল্যাব স্কুল তৈরি করেছিলেন। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে 3 নম্বর পয়েন্টে। আর শিশু কেন্দ্রিক শিক্ষা থেকে অবশ্যই কিন্তু প্রশ্ন আসবে, তাই তোমরা কিন্তু ভিডিওটি অবশ্যই দেখো। আর মনে রাখবে শিশু কেন্দ্রিক শিক্ষা থেকে প্রশ্ন এমনভাবে দেয় যেখানে কিন্তু শিশুকে প্রাধান্য দেওয়া হয়। তাই যখনই তুমি উত্তর করবে তখনই এটা মাথায় রাখবে যে যেখানে আমি শিশুকে আগে প্রাধান্য দেব, সেখানে শিশু যদি কোনো পরীক্ষায় কম নাম্বার পায়, একটা এক্সাম্পল দিচ্ছি, সেক্ষেত্রে হয়তো এরকম একটা প্রশ্ন হতে পারে যে একজন শিশুকে পরীক্ষাতে কম নাম্বার পেয়েছে, তো এক্ষেত্রে কি অসুবিধা হতে পারে? শিশুটি পড়াশোনা করতো না, বা শিশুটি হয়তো ক্লাস অ্যাটেন্ড করতো না, বা শিশুটি বুঝতে পারেননি, নাকি শিশুটি অসুবিধা হয়েছে বুঝতে, পাঠ্যক্রমটিতে ইন্টারেস্ট পায়নি, এরকম কিছু একটা। তো এরকমভাবে যদি দেওয়া হয় তখন অবশ্যই বলা হবে কিন্তু শিশুটি নিশ্চয়ই পাঠ্যক্রমে কোন রকম ইন্টারেস্ট পায়নি, বা হয়তো টিচার এবং স্টুডেন্টের মধ্যে কমিউনিকেশনের গ্যাপ ছিল, বা যে পাঠ্য বিষয়টি ছিল সেটা শিশুটির ইচ্ছার বিরুদ্ধে ছিল বা তার পছন্দের ছিল না, এরকমভাবে কিন্তু হতে পারে। তো সেক্ষেত্রে আমরা দেখলাম যে উত্তর কিন্তু আমরা সেদিকেই নিয়ে যাব যেখানে শিশুকে কেন্দ্রে রাখা হয়ে থাকে। যেরকমই প্রশ্ন আসুক, যেক্ষেত্রে শিশুকে মূল রাখা হয়, প্রাধান্য দেওয়া হয় শিশু কেন্দ্রিক শিক্ষায়, সেখানে কিন্তু সেই উত্তরটি সঠিক উত্তর হবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে শিশু কেন্দ্রিক শিক্ষা কিন্তু অবশ্যই ভালো করে আমি স্টার মার্কস দিয়ে রাখছি, এটা কিন্তু ভিডিওটি তোমরা অবশ্যই দেখো। 3 নম্বর প্রশ্ন হয়ে গেল। 4 নম্বর দেখো, 4 নম্বর দেখো,
এটা কি মাল্টিপল ইন্টেলিজেন্স, ঠিক আছে, মাল্টিপল ইন্টেলিজেন্স বা কি বলা হয় বহুমুখী বিদ্যা, মাল্টিপল বা বহুবিধ চিন্তা বা বুদ্ধি, ঠিক আছে, বহুবিধ বুদ্ধি বলতে পারি। তো এখানে মাল্টিপল ইন্টেলিজেন্সে কাকে বলা হয়, কার, এটি হারভার্ড গার্ডেনার, হারভার্ড গার্ডেনার। এই মাল্টিপল ইন্টেলিজেন্স থেকে কিন্তু একটা তোমাদের প্রশ্ন অবশ্যই আসবে, মানে সেন্ট্রাল টেটে তো এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এবং আশা করি প্রাইমারি টেটের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের প্রশ্ন এই মাল্টিপল ইন্টেলিজেন্স থেকে কিন্তু বা বুদ্ধির যে বহুবিধ বুদ্ধির থেকে কিন্তু প্রশ্ন আসবে, ঠিক আছে, আসার কথা। তাই এই টপিকের উপরে আমি অলরেডি তোমাদের পরে একটা ভিডিও বানাবো যেটাতে ডিটেলস তোমাদের আলোচনা থাকবে। তো এখন তোমাদের যেহেতু প্র্যাকটিস হচ্ছে তো দেখে নাও একটু 4 নম্বরে, এটা 4 নম্বর প্রশ্ন, মাল্টিপল ইন্টেলিজেন্স থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে। তো এখানে কি না হারভার্ড গার্ডেনার হচ্ছে এই যে তত্ত্বটি, এটা হচ্ছে হারভার্ড গার্ডেনার, হারভার্ড গার্ডেনার। ঠিক আছে, হারভার্ড গার্ডেনার, ঠিক আছে, হারভার্ড গার্ডেনার। তো এই মাল্টিপল ইন্টেলিজেন্সে হারভার্ড গার্ডেনার মোট কয়েকটি বুদ্ধির কথা বলেছিলেন। দেখো অনেক বইতে অনেক রকমের কনফিউশন থাকে, কেউ 7টা ভাবে, কেউ 9টা ভাবে, কিন্তু মূলত ম্যাক্সিমাম বহুবিধ যেটা তোমাদের গাইডলাইনে আছে সেটা হচ্ছে 8টি বুদ্ধির কথা কিন্তু উনি বলেছেন, 8 রকমের বুদ্ধির কথা তিনি বলেছেন, ঠিক আছে। তাহলে তিনি কি বলেছিলেন, তাহলে আমরা কি জানলাম, ফার্স্ট পয়েন্ট যে হারভার্ড গার্ডেনার যিনি মাল্টিপল ইন্টেলিজেন্সি বা বহুবিধ বুদ্ধির কথা বলেছেন, এবং তার মতে 8 রকমের বুদ্ধি রয়েছে, তার মতে 8 রকমের বুদ্ধি রয়েছে। এই রকমের বুদ্ধি রয়েছে। এবারে 8 রকমের বুদ্ধি কি কি সেগুলো আমরা দেখে নিচ্ছি, দেখো। তবে ডিটেলস আমি বেশি আলোচনা করব না, তার জন্য মাল্টিপল ইন্টেলিজেন্সের আমি যখন ভিডিও বানাবো সেখানে ডিটেলস আলোচনা করব। আজকে দেখে নাও, এখানে দেখো, তাহলে আমরা কি জানলাম, 8 রকমের বুদ্ধি রয়েছে। হারভার্ড গার্ডেনার হচ্ছে মাল্টিপল ইন্টেলিজেন্সের জনক বলতে পারো। হারভার্ড গার্ডেনার এই মাল্টিপল ইন্টেলিজেন্সের উপরে তিনি তার তত্ত্বটিকে প্রতিষ্ঠা করেছেন। দেখো তিনি এখানে কি কি ধরনের 8টি রকমের যে ইন্টেলিজেন্সের কথা বলেছেন সেগুলো একটু নামগুলো আমরা জেনে নেব, ঠিক আছে, নামগুলো একটু লিখে নাও তোমরা। একটা হচ্ছে ভাষাগত বুদ্ধি, ভাষাগত বুদ্ধি। সেকেন্ড আমরা কি আলোচনা করব না যুক্তি গাণিতিক বুদ্ধি, যুক্তি বা গাণিতিক বুদ্ধি। যুক্তি বা গাণিতিক বুদ্ধি। 3 নম্বরে দেখো, 3 নম্বরে হচ্ছে তোমাদের বা এটাকে তোমাদের যুক্তি বা গাণিতিক বুদ্ধি বা এটাকে নেক্সট দেখো তোমাদের নেক্সট হচ্ছে তোমাদের স্থানিক বুদ্ধি, স্থানিক বুদ্ধি। 4 নম্বর দেখো কি হতে পারে, সঙ্গীত বুদ্ধি, সঙ্গীতে, সঙ্গীত বুদ্ধি। ইংলিশটাও লিখে রাখছি তোমাদের সুবিধা হবে, মিউজিক্যাল ইন্টেলিজেন্সি মনে রাখবে। স্থানিক হচ্ছে স্পেশাল হবে, ঠিক আছে, স্থানিক হচ্ছে স্পেশাল ইন্টেলিজেন্সি, স্পেশাল ইন্টেলিজেন্সি। যুক্তি বা গাণিতিক এটা কি হবে না লজিক্যাল ম্যাথমেটিক্যাল ইন্টেলিজেন্সি, কি হবে না লজিক্যাল ম্যাথমেটিক্যাল ইন্টেলিজেন্সি, লজিক্যাল ম্যাথমেটিক্যাল ইন্টেলিজেন্সি হবে।
ভাষাগত হচ্ছে লিঙ্গুইস্টিক, লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্সি, ঠিক আছে। দেখো লিঙ্গুইস্টিক, লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্সি। তাহলে মাল্টিপল ইন্টেলিজেন্সের যেগুলি আছে তার মধ্যে প্রথমে রয়েছে ভাষাগত বুদ্ধি বা লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্সি, যুক্তি বা গাণিতিক বুদ্ধি, লজিক্যাল ম্যাথমেটিক্যাল ইন্টেলিজেন্স, স্থানিক বুদ্ধি বা স্পেশাল, সঙ্গীত ভিত্তিক বা মিউজিক্যাল। এটা হলো চারটা, তোমরা চারটা লিখে নাও। নেক্সট আমি আরও চারটে দিচ্ছি, দেখে নাও। আর বলবো অবশ্যই তোমাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করো। এবং কোনো রকম তোমাদের আমার চ্যানেল নিয়ে কোনো চ্যানেলকে নিয়ে যদি কোনো রকম তোমাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো রকম তোমাদের অ্যাডভাইস থাকে তো সেটাও তোমরা অবশ্যই আমাকে মেসেজ করে জানাও, কমেন্ট করতে পারো, কমেন্ট করো, কমেন্টে আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেবো। তো নেক্সট দেখে নাও। তাহলে চারটে তোমরা বুঝতে পারছো, চারটে, আরও চারটে তোমাদের লিখছি, দেখো। একটা হচ্ছে 5 নম্বর, দেখো এরপর 5 নম্বরে কি হবে না, শারীরিক বা দেহ সঞ্চালনগত বুদ্ধি, শারীরিক বা দেহ সঞ্চালনগত। শারীরিক বা দেহ সঞ্চালনগত, ঠিক আছে। 6 নম্বরে কি হবে, আন্তর্ব্যক্তি, আন্তর্ব্যক্তি, ঠিক আছে, দেখে নাও ভালো করে। আরেকটা হচ্ছে অন্তর্ব্যক্তি, অন্তর্ব্যক্তি, একটা হচ্ছে আন্ত, একটা হচ্ছে অন্ত। ইংলিশটা তোমরা লিখাচ্ছি তখন তোমরা বুঝতে পারবে, ইংলিশটা মনে রাখা আই থিঙ্ক বেশি সুবিধা হবে তোমাদের। আর হচ্ছে প্রাকৃতিক বুদ্ধি, প্রাকৃতিক বুদ্ধি। তাহলে শারীরিক বা দেহ সঞ্চালনগত যেটা বলা হয় তোমাদের বডিলি কাইনস্টেটিক। আন্তর্ব্যক্তি যেটা, সেটা দেখো আন্তর্ব্যক্তি মানে হচ্ছে তোমরা ইন্টারপার্সোনাল, ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্সি। আর অন্তর্ব্যক্তি কি, একটা হচ্ছে ইন্টার, একটা হচ্ছে ইন্ট্রা, একটা হচ্ছে ইন্ট্রা। এটা হচ্ছে অন্তর মানে নিজের, ইন্ট্রা, ইন্ট্রাপার্সোনাল। প্রাকৃতিক এখানে হচ্ছে নেচারাল, নেচারাল ইন্টেলিজেন্সি হবে, বা তোমাদের বলতে পারো নেচারালিস্টিক। নেচারালিস্টিক ইন্টেলিজেন্স, এটা হবে বডিলি, শারীরিক বা দেহ সঞ্চারের মতো বডিলি তোমাদের হবে বডিলি ইন্টেলিজেন্সি বা তোমাদের কাইনস্টেটিক হবে, ঠিক আছে। এটা ভালো করে দেখে নিও। তো এই এই যে 8 রকমের বুদ্ধির কথা কিন্তু গার্ডেনার বলেছেন। তো এই 8 রকমের বুদ্ধি নিয়ে আমি পরবর্তী একটা কোনো ভিডিওতে আলোচনা হবে। তাই মাল্টিপল ইন্টেলিজেন্সে 8 রকম, এটা তোমরা মনে রেখো। ক্লিয়ার? এটা তোমরা মনে রেখো। 4 নম্বর হয়ে গেলে এবার 5 নম্বরে দেখো কি আছে। 5 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে কি আছে দেখে নাও। দেখো 5 নম্বরে যে প্রশ্নটি করাচ্ছি এই প্রশ্নটি কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। আর যে কোনো তোমাদের পরীক্ষাতে কিন্তু তোমরা যদি যারা অলরেডি পরীক্ষা দিয়েছো তারা জানোই যে এই পরীক্ষা, এইটা কিন্তু তোমাদের বেশ ইম্পর্টেন্ট। আর এটা কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে। সেটা হচ্ছে কোহলবার্গের নৈতিক বিকাশের, কোহলবার্গের এই সমস্তগুলির পরে আমি অলরেডি তোমাদের ভিডিও বানাবো, তার আগে এখন প্র্যাকটিসের সময় এগুলো লিখে রাখো। কোহলবার্গের নৈতিক বিকাশের পর্যায়, কোহলবার্গের নৈতিক বিকাশের পর্যায়, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে।
তাই এটা তোমরা স্টার দিয়ে লিখে রাখতে পারো। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, অবশ্যই আসে। এখান থেকে কোহলবার্গ থেকে, ভাইগটস্কি থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই আসে। কোহলবার্গের নৈতিক বিকাশের পর্যায়, ঠিক আছে, বা স্টেজেস অফ মোরাল ডেভেলপমেন্ট। স্টেজেস অফ মোরাল ডেভেলপমেন্ট। স্টেজেস অফ মোরাল ডেভেলপমেন্ট। তাহলে কোহলবার্গের এখানে নৈতিক বিকাশের কয়টি পর্যায় রয়েছে এবার দেখো আলোচনা করব, যেখান থেকে প্রশ্নটা আসে। তাহলে এখান থেকে আমরা একটা কি জানলাম, যে কোহলবার্গের যে তো কি তত্ত্বটিকে নৈতিক বিকাশের পর্যায়ে তিনি আলোচনা করেছিলেন 1 নম্বরে। এরপর দেখো কি জানবো, যে তিনি মোট কয়টি পর্যায়ে ভাগ করেছিলেন। তিনি মোট 3টি পর্যায়ে ভাগ করেছিলেন। 3টি পর্যায় রয়েছে, 3টি পর্যায়ের আরও স্তর রয়েছে, কিন্তু মূল যে পর্যায় হচ্ছে 3টি পর্যায়ে তিনি ভাগ করেছিলেন। এবার পর্যায়গুলি আমরা একটু দেখে নেব। দেখো পর্যায়গুলি কিন্তু খুব ভালো করে মনে রাখবে। একটা হচ্ছে প্রাক প্রথাগত পর্যায়, একটা হচ্ছে কি প্রাক প্রথাগত পর্যায়। 2 নম্বরে কি বলেছিলেন তিনি, প্রাক প্রথাগত পর্যায়। 2 নম্বর হচ্ছে প্রথাগত পর্যায়। 3 নম্বরে কি প্রাক প্রথাগত পর্যায়, প্রথাগত পর্যায়। 3 নম্বরে কি উত্তর প্রথাগত পর্যায়। তো দেখো এখানে এটাকে আমরা কি বলতে পারি, প্রি কনভেনশনাল স্টেজ। ইংলিশটাও মনে রাখা প্রয়োজন, প্রি কনভেনশনাল স্টেজ। এটা কি কনভেনশনাল স্টেজ। একটা কি প্রি কনভেনশনাল স্টেজ, কনভেনশনাল স্টেজ। আর থার্ড কি না, থার্ড হচ্ছে পোস্ট কনভেনশনাল স্টেজ। এইখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন অবশ্যই আসে, তোমরা মনে রাখবে এই কোহলবার্গের নৈতিক বিকাশের পর্যায় থেকে। তাই তোমরা কোহলবার্গের ডিটেলস তো অবশ্যই কোহলবার্গটা পড়বে। আমি আমার ভিডিওতেও একটা কোহলবার্গকে নিয়ে বানাবো ভিডিও, কিন্তু তার আগে এই টপিক, এই পোর্শনটা কিন্তু তোমরা অ্যাটলিস্ট কখনো ভুলো না, কারণ এখান থেকে প্রশ্ন আসে। তো এখানে কি 4 থেকে 10 বছর পর্যন্ত এই পর্যায়টির কথা বলা হয়েছে। প্রথমত বলা হয়েছে এটা কত, দেখো এই পর্যায়টা প্রথমে যে প্রি কনভেনশনালটা 4 থেকে কত বছর বলা হয়েছে না, 4 থেকে এখানে কিন্তু তোমাদের 10 বছর, 4 থেকে 10 বছর। 4 to 10 ইয়ার্স বলা হয়েছে, ঠিক আছে। এখানে 10 to 14 বলা হয়েছে, আর কোনো কোনো বইতে 13ও দেওয়া আছে। 4 to 14 ইয়ার্স। আর এটা কি বলবো, এটা কিন্তু অ্যাবাভ 14 ইয়ার্স, ঠিক আছে, অ্যাবাভ 14 ইয়ার্স বা 14 বছর। তাহলে দেখে নাও কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বটা কি। কোহলবার্গের কোহলবার্গ তার নৈতিক বিকাশের তত্ত্বটিকে 3টি পর্যায়ে, মূল 3টি পর্যায়ে আমি বলছি, এটার আরও সাবডিভিশন ভাগ আছে, সেটা পরবর্তীকালে কোহলবার্গের থিওরিতে আলোচনা হবে। তো কোহলবার্গের নৈতিক বিকাশের পর্যায়ে কিন্তু 3টি রয়েছে, মূল রয়েছে প্রধান 3টি, ঠিক আছে। তার মধ্যে প্রথম কি প্রাক প্রথাগত পর্যায়, যেটাকে ইংরেজিতে বলা হয় প্রি কনভেনশনাল স্টেজ, যেটাকে 4 থেকে 10 বছর পর্যন্ত কিন্তু বলা হয়েছে। নেক্সট কি না প্রথাগত পর্যায়, এটাকে কি বলা হয় কনভেনশনাল স্টেজ বলা হয়, ঠিক আছে। থার্ড থেকে উত্তর প্রথাগত পর্যায়, যেটাকে বলা হয়ে থাকে পোস্ট কনভেনশনাল। প্রথাগত পর্যায় বা কনভেনশনাল স্টেজ থেকে 10 থেকে 14 বছর, আবার 10 থেকে কোনো কোনো জায়গায় 13 বছরও বলা হয়েছে। আর উত্তর প্রথাগত পর্যায়ে অ্যাবাভ 14 ইয়ার্স বা পোস্ট কনভেনশনাল।
ক্লিয়ার? এই জায়গাটা তোমরা কিন্তু খুব ভালো করে মনে রেখো, তোমাদের ইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়ে আমি কিন্তু তোমাদের প্র্যাকটিস করাচ্ছি, দেখে রাখো। এটা যদি হয়ে গেছে তাহলে 6 নম্বরে আমি যাব। ছ নম্বরে দেখে নাও। ছ নম্বরে একটি ফ্ল্যাট কোশ্চেন আলোচনা করছি, যেটা শিক্ষণের প্রাচীন অনুবর্তন তত্ত্ব। এরকম একটি কোনো ফ্ল্যাট কোশ্চেনও আসতে পারে। শিক্ষণের যে অনুবর্তন তত্ত্বটা বা শিক্ষণের অপারেন্ট কন্ডিশনার থিওরিটা, ঠিক আছে? অপারেন্ট কন্ডিশনিং থিওরি। এই শিক্ষণের অপারেন্ট কন্ডিশনার থিওরিটি কার দেওয়া? না, স্কিনারের দেওয়া। স্কিনারের দেওয়া, ঠিক আছে? শিক্ষণের অপারেন্ট কন্ডিশনার থিওরিটা স্কিনারের দেওয়া। ক্লিয়ার? এটা তোমরা 6 নম্বরে মনে রাখবে। 7 নম্বরে দেখো, 7 নম্বরে আরো একটি ফ্ল্যাট কোশ্চেন আমি দিচ্ছি, এগুলো অবশ্যই খাতায় লিখে রাখবে। বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বটি কার দেওয়া? বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বটি কার দেওয়া? এটা হচ্ছে কি টু ফ্যাক্টর থিওরি, যেটা আমার অলরেডি ভিডিও বানানো আছে। টু ফ্যাক্টর থিওরি। তোমরা যারা ভিডিওটি ভালো করে দেখেছো তোমরা অবশ্যই এটার উত্তর খুব ইজিলি পারবে, যেটা খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে স্পিয়ারম্যান। স্পিয়ারম্যান ঠিক আছে? তাহলে কি শিক্ষণের অপারেন্ট কন্ডিশনিং থিওরি হচ্ছে স্কিনার, আর বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বটা বা এটাকে বলা হয় তোমাদের টু ফ্যাক্টর থিওরি। ইংলিশটা অবশ্যই জেনে রাখা দরকার, টু ফ্যাক্টর থিওরি। টু ফ্যাক্টর থিওরি। এই বুদ্ধির যে দ্বি উপাদান তত্ত্বটি কার দেওয়া? স্পিয়ারম্যানে দেওয়া, ঠিক আছে? তোমরা 7টা হয়ে গেল, আর 3টি প্রশ্ন আমি তোমাদের আলোচনা করব। রোজ ভিডিওতে 10টি করে ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে প্রাইমারি টেটের আলোচনা হবে, তো সেগুলো তোমরা অবশ্যই খাতায় নোটস করে তৈরি করে রাখো, তোমরা অবশ্যই উপকৃত হবে আমি বলে মনে করি। দেখো 7 নম্বর প্রশ্ন হয়েছে, 7টা টপিক। এবার 8 নম্বর দেখো। 8 নম্বর দেখো। 8 নম্বরের যেটা টপিক সেটা হচ্ছে তোমাদের থর্নডাইকের। থর্নডাইকের কি রয়েছে না, প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব। এটা কিন্তু অনেক সময় পরীক্ষাতে আসে যে প্রচেষ্টা ও ভুলের তত্ত্বটি কার দেওয়া? প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব। এই থিওরিগুলো সম্পর্কে আমরা আরো ডিটেলসে জানবো, আলোচনা হবে পরবর্তী ক্লাসগুলিতে, কিন্তু এখন আপাতত এই কনসেপ্টটা, এই তথ্যটা জেনে রাখো। প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব বা ট্রায়াল অ্যান্ড এরর থিওরি। ট্রায়াল অ্যান্ড এরর থিওরি। ট্রায়াল অ্যান্ড এরর থিওরি হচ্ছে থর্নডাইকের দেওয়া, যেটাকে প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব বলা হয়ে থাকে। এখানে প্রচেষ্টা ভুলের তত্ত্বে থর্নডাইক মোট 3টি মূল সূত্রের কথা বলেছেন। কি 3টি মূল সূত্রের কথা বলেছেন?
তিনটি মূল সূত্রের কথা বলেছেন। কি সূত্রের কথা বলেছেন এটা ভালো করে মনে রাখা দরকার। প্রস্তুতির সূত্র, দু নম্বরে কি বলেছিলেন উনি? প্রস্তুতির সূত্র। দু নম্বরে তিনি কি বলেছেন না ফল লাভের সূত্র। ফল লাভের সূত্রের কথা বলেছেন। আর 3 নম্বরে কি বলেছেন তিনি? অনুশীলনের সূত্রের কথা বলেছেন। অনুশীলনের সূত্র। তো এখানে দেখো প্রস্তুতির সূত্র, ফল লাভের সূত্র আর অনুশীলনের সূত্র। ঠিক আছে, একটা হচ্ছে এই 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 পয়েন্টটাও কিন্তু তোমরা মনে রাখবে। থর্নডাইকের প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব, ট্রায়াল অ্যান্ড এরর থিওরি। এছাড়া তিনি 3টি মূল সূত্রের কথা বলেছেন। তো এই সূত্রগুলো কি কি না প্রস্তুতির সূত্র, ফল লাভের সূত্র আর অনুশীলনী সূত্র। ঠিক আছে, এটা তোমরা সকলে মনে রাখবে। 8 নম্বর হয়ে গেল। 9 নম্বর দেখো। 9 নম্বর পয়েন্ট দেখো। এটা আরো একটি ইম্পর্টেন্ট টপিক। 9 নম্বর একটি দেখো, যেখানে জিন পিয়াজেটের থিওরির কথা বলা হয়েছে। জিন পিয়াজেটের থিওরির কথা বলা হয়েছে, যেটা হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্টের থিওরি। যেটা হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট। তোমরা ইংলিশগুলো অবশ্যই জেনে রাখো, তাহলে তোমরা আরো অন্য পরীক্ষাগুলো কিন্তু সেন্ট্রাল টেট বা আরো যে আদার্স প্রশ্নগুলো রয়েছে অন্য স্টেটের জন্য যদি প্রিপারেশন নাও, তখন কিন্তু তোমাদের কাজে লাগবে ইংলিশগুলো। তাই ইংলিশগুলোকে টোটালি ইগনোর করে যেও না। জিন পিয়াজেটের প্রজ্ঞামূলক বিকাশের স্তর দেখো, এটাকে বাংলায় কি বলবো? প্রজ্ঞামূলক বিকাশের স্তর। প্রজ্ঞামূলক বিকাশের স্তর। ক্লিয়ার? তো এখানে তিনি প্রশ্ন হচ্ছে এই জিন পিয়াজেটের থেকে কি প্রশ্ন আসে। ঠিক আছে, জিন পিয়াজেটের এই প্রজ্ঞামূলক বিকাশের স্তরে কয়টি স্তর রয়েছে, তিনি কয়টি স্তরের কথা বলেছেন সেই নিয়ে কিন্তু প্রশ্ন আসে। এখান থেকে কিন্তু কোহলবার্গ থেকে যেরকম প্রশ্ন আসে, সেরকম এই প্রশ্নটার থেকেও কিন্তু এই যে 4টি স্তরের কথা তিনি বলেছেন, সেখান থেকে কিন্তু অনেকভাবে ঘুরিয়ে প্রশ্ন আসে। তো তোমরা অবশ্যই কিন্তু এই প্রশ্নটি ভালো করে দেখবে। দেখো, প্রজ্ঞামূলক বিকাশের স্তরকে তিনি 4টি ভাগে ভাগ করেছেন। তার মধ্যে প্রথম ভাগটা কি না সেন্সরি মোটর সংবেদন চালকমূলক স্তর। সংবেদন চালকমূলক স্তর। ঠিক আছে, ইংরেজিতে বলা হয় সেন্সরি মোটর স্টেজ। সেন্সরি মোটর স্টেজ। ঠিক আছে, এটা কত বছর থেকে কত বছর তিনি কথা বলেছেন? 0 থেকে 2 বছর। ঠিক আছে, 0 থেকে 2 ইয়ার্স, 0 to 2 ইয়ার্স। এখানে এইভাবে প্রশ্ন আসতে পারে যে জিন পিয়াজেটের যে কগনিটিভ ডেভেলপমেন্টের বা প্রজ্ঞামূলক বিকাশের যে স্তরের কথা বলেন, তো তার মধ্যে 4টি স্তরের মধ্যে প্রথম স্তরটি নাম কি? সংবেদন চালকমূলক স্তর। বা এরকম প্রশ্ন হতে পারে যে প্রথম যে স্তরটি কত বছর থেকে কত বছরের কথা বলা হয়েছে না 0 থেকে 2 ইয়ার্স, বা এখানে অনেক সময় বলা হতে পারে 18 থেকে 24 মাসের কথা বলা হয়ে থাকে। এটা আবার বলা হয়ে থাকে কত 18 থেকে 24 মাস বা মান্থ অবধি বলা হতো, 14 মান্থ পর্যন্ত। এখানে 14 মান্থও বলা হয়ে থাকে, 14 মান্থ।
24 মান্থ পর্যন্ত কিন্তু বলা হয়ে থাকে। তাহলে একটা হয়ে গেল কি সংবেদন চালকমূলক স্তর। নেক্সট কি প্রাক সক্রিয়তার স্তর। সেন্সরি মোটর স্টেজ। নেক্সট কি প্রি অপারেশনাল স্টেজ। প্রি অপারেশনাল স্টেজ এটা কত মান্থ থেকে কত মান্থ, এটা কিন্তু মনে রাখবে 2 থেকে 7, 2 বছর থেকে 7 বছর। এখানে কোন স্তরটির পরে কোন স্তরটি রয়েছে এবং তার এজ পিরিয়ড কত, এই দুটো জিনিস কিন্তু মনে রাখতে হবে। এখান থেকেই কিন্তু প্রশ্ন আসে। তোমরা পুরনো যদি প্রশ্ন দেখো দেখবে হয় এজটা দিয়ে দেওয়া থাকে, কত বছর থেকে কত বছর কোন স্টেজটা এইভাবে একটা দিয়ে দেয় যে এই স্তরটি কত বছর থেকে কত বছর অপশন দেওয়া থাকে, তখন কিন্তু অনেক সময় গুলিয়ে যায়। তো যখন বাংলাতে যদি অসুবিধা হয় তোমরা কিন্তু মনে রাখবে পরপর মনে রাখার জন্য একটা সুবিধা, যেটাতে আমি তোমাদের আগেও হয়তো ভিডিওতে বলেছিলাম যে SPCF। যখনই তোমরা বাংলাটা ভুলে যাবে তোমাদের এই স্তরটি মনে রাখার জন্য এই SPCF বলে মনে রাখবে। সেন্সরি মোটর স্টেজ, প্রি অপারেশনাল স্টেজ। সিটা দেখো, সিটা হচ্ছে মূর্ত সক্রিয়তা স্তর। মূর্ত সক্রিয়তার স্তর বা আমরা বলবো কনক্রিট অপারেশনাল স্টেজ। কনক্রিট অপারেশনাল স্টেজ। এটা কত বছর থেকে, এটা হচ্ছে তোমাদের 7 থেকে 11 বছর, 7 থেকে 11, ঠিক আছে। তাহলে SPC সেন্সরি মোটর স্টেজ 0 থেকে 2 বছর, প্রাক সক্রিয়তা স্তর 2 থেকে 7 বছর, মূর্ত সক্রিয়তা স্তর 7 থেকে 11 বছর, ঠিক আছে। বা এটাকে বলছে কনক্রিট অপারেশনাল স্টেজ। আমরা কিন্তু এইভাবে মনে রাখতে পারি, যদি বাংলাগুলো মনে রাখতে অসুবিধা হয় আমরা কিন্তু ওইভাবে মনে রাখতে পারি। সংবেদন চালকমূলক স্তর, প্রাক সক্রিয়তা স্তর, মূর্ত সক্রিয়তা স্তর। এরপরে দেখো লাস্ট যেটা আছে 4 নম্বরে কি আছে দেখে নাও। 4 নম্বর আছে তোমাদের যৌক্তিক সক্রিয়তা স্তর। যৌক্তিক সক্রিয়তার স্তর বা এটাকে বলবো আমরা কি যে ফর্মাল অপারেশনাল স্টেজ। ফর্মাল অপারেশনাল স্টেজ। ফর্মাল অপারেশনাল স্টেজ এটার কত এজ 7 টু, এটা হচ্ছে অ্যাবাভ 11, এটা হচ্ছে অ্যাবাভ 11 ইয়ার্স, ঠিক আছে, মানে 11 বছরের ঊর্ধ্বে। তো তাহলে আমরা 4টি স্তর কি জানলাম, সংবেদন চালকমূলক স্তর বা সেন্সরি মোটর স্টেজ, প্রাক সক্রিয়তা স্তর বা প্রি অপারেশনাল স্টেজ, মূর্ত সক্রিয়তা স্তর বা কনক্রিট অপারেশনাল স্টেজ, আর ফর্মাল অপারেশনাল স্টেজ বা যৌক্তিক সক্রিয়তা স্তর। SPCF বলে মনে রাখবে তোমরা। ইংলিশগুলো যদি মনে রাখো তাহলে আশা করি সুবিধা হবে। আর এখান থেকে কিন্তু একটা প্রশ্ন কিন্তু আসে, এই জায়গাটার থেকে কিন্তু এজ হয় কোনো সময়, এজ কত এজ থেকে কত এজ বা এরকম। তো এটা ভালো করে কিন্তু অবশ্যই মনে রাখবে, দেখে নাও তোমরা। আর আমি একটা প্রশ্ন করাবো তোমাদের, রোজ আমি 10টা করে ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের আমি করাবো প্রাইমারি টেটের জন্য। তাই অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে ফলো করো এবং পারলে যারা প্রিপারেশন নিচ্ছে তাদেরকে লিঙ্কটা শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখে নাও। আচ্ছা লাস্ট আমি 10 নম্বরের একটা প্রশ্ন আমি করছি, দেখে নাও।
ভাইগোটস্কি কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভাইগোটস্কির আমি তোমাদের পরবর্তী কোনো ক্লাসে করাবো। একটা ক্লাসে এত শর্ট কোয়েশ্চেনের ডিটেলস বলা যাবে না, তাই একটা জিনিস মনে রাখবে, জেপিডির যে ধারণা এটা কিন্তু ভাইগোটস্কির দেয়া, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, এই ধারণাটা কিন্তু ভাইগোটস্কি দিয়েছে। জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, এটার পুরো নাম হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এই বিষয়টি কি এগুলো আমি পরে আলোচনা করবো, শুধু এই কনসেপ্টটা কে দিয়েছে সেটা নিয়ে প্রশ্ন। বিকাশের নৈকট্য সীমা, বাংলায় কথা বলবো, বাংলায় বিকাশের নৈকট্য সীমা। বিকাশের নৈকট্য সীমা, ঠিক আছে, এটা কার দেওয়া না, লেভ ভাইগটস্কি, ঠিক আছে, লেভ ভাইগটস্কি। লেভ ভাইগটস্কির দেওয়া জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। তিনি কি বলেছিলেন না, তিনি বলেছিলেন যে মানুষ যদি কোনো একটা কাজ করতে পারে একা, ঠিক আছে, এটা হয়তো মানুষ কোনো একটা কাজ করছে, আর কোনো হয়তো কেউ সাহায্য করে দিলে কোনো একটা কাজ একা হয়তো করতে পারবে না, কিন্তু কেউ যদি অপর ব্যক্তি সাহায্য করে দেয় তো তাহলে সে কাজটা আরো ইজিলি করতে পারবে। তো এই যে গ্যাপটা, একা করা এবং একজনের হেল্প নিয়ে যে কাজটা, এটাকে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট তিনি বলেছেন, ঠিক আছে। তো এই নিয়ে অলরেডি পরে ভাইগটস্কির কোনো একটা ভিডিও হবে যেখানে ভাইগটস্কির থেকে আরও যে ধরনের প্রশ্ন আছে সেগুলো আলোচনা হবে। তো তোমাদের আজকে 10টা প্রশ্ন নিয়ে আলোচনা হয়েছে, এগুলো তোমরা খাতায় কপিতে লিখে রাখো, এবং পরবর্তী যে ভিডিওগুলি হবে প্রাইমারি টেটের প্রিপারেশনের জন্য, তো সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই ফলো করো। আজকের মতন এখানেই, ভালো থেকো সবাই, আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে, আর কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো। আজকের মতন এখানেই।